নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন উপন্যাস, বিমল মিত্রের লেখা মিথুন লগ্ন উপন্যাসটি আমি আপনাদের কাছে পড়ে শোনাতে চলেছি। আসুন শোনা যাক বাংলা সাহিত্যের এই আলোড়ন সৃষ্টিকারী চিরস্মরণীয় উপন্যাসটি। আজ শোনাচ্ছি প্রথম পর্ব। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, শুধু এই উপন্যাসটি নয়, আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস আরো শুনে দেখবেন। এই কাহিনী 100, 200 কি 300 বছর আগের নয়, এ নিতান্তই আজকের দিনের কাহিনী। কিন্তু 300 বছর আগেও এখানে একদিন এমনই ভিড় জমেছিল। দিল্লির মসনদে তখন শাহজাহানের রাজত্ব। শাহজাহানের হুকুমে কাসিম খাঁর সৈন্য সামন্ত নিয়ে এসে হুড়মুড় করে পড়ল একদিন এই হুগলিতে। শহর ভাঙল, শহরের কোঠা দালান ভাঙল, মন্দির ভাঙল, গির্জা ভাঙল। লোক লস্কর, সেপাই শাস্ত্রী, মেয়ে পুরুষ কিছুই আর বাদ গেল না। আর সঙ্গে সঙ্গে ভেঙে গুড়িয়ে গেল গঙ্গার ধারে দা ক্রুজ সাহেবের এই পর্তুগিজ গির্জা। সমস্ত রাত সেদিন ঝড় জল বৃষ্টি গিয়েছে। হঠাৎ সকালবেলা দেখতে দেখতে ঝড় বৃষ্টি থেমে গেল। হুগলির লোক অবাক হয়ে দেখলে নদীর মধ্যেখানটা আলোয় আলো হয়ে উঠেছে, আর ক্রুজ সাহেব সেই গঙ্গার মধ্যে থেকে উঠে আসছে 2 হাত উঁচু করে। হাতে তার পাথরের মূর্তি, ভার্জিন মেরি মূর্তি। লোকে হরিবোল দিয়ে উঠল, বলে গুরুমা উঠেছে, আমাদের গুরুমা উঠেছে। ভার্জিন মেরিকে ওরা বলতো গুরুমা। তার সেদিনের মতো আজও তেমনি ভিড় এখানে। গির্জা এখন পুরনো হয়ে গিয়েছে, শ্যাওলা জমেছে দেওয়ালের গায়ে, গাছগুলো বুড়ো হয়ে গিয়েছে। নিয়ম করে পরিষ্কার করা হয় না আগেকার মতো। ব্যান্ডেলের লোক এদিকে বড় একটা বেড়াতে আসে না বটে, কিন্তু আজ এসেছে। এখানে আজ ভিড় জমেছে অন্য কারণে। বাগানের একপাশে সিঁড়ি বেয়ে উপরে উঠবার জায়গা, আর তার উপরে একটা চাতাল। সেই চাতালের ওপরেই অজ্ঞান হয়ে পড়ে আছে একটি মহিলা। লোকে জিজ্ঞেস করে, কি হয়েছে গো ওখানে, ভিড় কেন? একজন বলে, কে নাকি একজন মরে পড়ে আছে শুনছি। কে মরেছে? কে জানে বাছা, মরবার জায়গা পেলে না, শেষকালে মরতে এলে গির্জেতে। কিন্তু মন্দিরের দেবতাকে দর্শন করতে গেলে যেমন প্রথম ধাপ থেকে 1, 2 করে সিঁড়ি ভাঙতে হয়, শিল্পের দেবতার বেলায় তো আর সে নিয়ম নেই। বলতে গেলে কোনো নিয়ম কানুনই নেই। তুমি মাঝপথ থেকেও আরম্ভ করতে পারো, আবার শেষ থেকেও করতে পারো। শিল্পের দেবতা বলে আরম্ভের আগেও যেমন শুরু আছে, শেষের পরেও তেমনি আছে শেষ। অর্থাৎ আরম্ভটাও আরম্ভ নয়, শেষটাও শেষ নয়। শুধু মাঝখানের এই জীবনটাই এক মহা শিল্পকর্ম। এই জীবন শিল্প নিয়েই আমাদের এই গল্প। খাতার প্রথম পাতায় গল্পের নামটি লিখে সবেমাত্র লিখতে শুরু করব, এক বন্ধু দেখে বললে, এত নাম থাকতে এই নাম দিলে শেষকালে? বললাম, আমার গল্পের কেন্দ্রই যে একটি মেয়ে আর একটি ছেলে। তা হোক, তোমার অনেক গল্পই তো কত রকম দিদি নিয়ে, পুতুল দিদি, সোনা দিদি, মিষ্টি দিদি, কালোজাম দিদি। সেই রকম একটা নাম দিলেই তো পারতে, আর তাছাড়া গল্পের নামটাও যে দুর্বোধ্য। বললাম, যাকে নিয়ে আমার গল্প তার জন্মই যে মিথুন লগ্নে, আর তাছাড়া তার নামটাও যে তত ভালো নয়। অন্তত গল্পের মাথায় দেবার মতো নাম তার নয়। নিতান্ত আটপৌরে ঘরোয়া মেয়ে সে। মিলের মোটা শাড়ি পরে, চোখে মোটা চশমা, লেখাপড়া নিয়ে কাটায়। পুরুষের সঙ্গে তার কোনো সংস্রবই নেই। এমন মেয়ের নাম যদি সুধন্যা কি উদিচি দিতাম, সেইটা কি ভালো হতো? তার চেয়ে তার আসল নাম যা, তাই দেওয়াই তো ভালো। বন্ধু জিজ্ঞেস করলে, আসল নামটা কি? বললাম, কমলা। ওই আমাদের সুধীরবাবুর মেয়ে? না। তবে কি আমাদের সঙ্গে পড়তো কমলা বোস সেই? না, সেও নয়। তুমি এ কমলাকে চিনবে না, আমিও কমলা দত্তকে চিনি না। এ আমার শোনা গল্প, সে যেমন যেমন বলেছে। আসলে আমি তেমন তেমন লিখবো, আমি
এতটুকু বাড়াবো না, কমাবো না। সত্যি বাড়ানো কমানোর মতো গল্প কমলার জীবনে তো নেই। কমলা দত্তর জীবনে কোনো নাটকই নেই। এক কথায় কমলা দত্তকে নিয়ে কোনো গল্পই হয় না। হুগলি গার্লস স্কুলের হেডমিস্ট্রেস কমলা দত্ত MA-BTর নিজেরই ধারণা ছিল না যে কোনোদিন আদিনাথের বন্ধু এই আমি তাকে নিয়ে আবার গল্প লিখব। সে ধারণা থাকলে অন্তত কমলা দত্তর মতো মেয়ে আদিনাথকে এত কথা বলতো না। যে মেয়ে হাঁটলে পায়ের গোড়ালি পর্যন্ত দেখা যায় না, যে মেয়ে ভুলেও কখনো বন্ধু বান্ধবের সঙ্গে একটু তরল হয়নি, যে মেয়ে এই যুগেও নিজের নাম লেখে কমলাবালা দত্ত, তাকে নিয়ে গল্প লিখেছি জানতে পারলে হয়তো ঘেন্নায় আত্মহত্যাই করবে সে। কিন্তু না, আদিনাথকে আমি কথা দিয়েছিলাম যেমন যেমন করে সে বলেছে আমাকে তেমনি করেই আমি লিখব, তেমনি করেই আঁকবো তার চরিত্র। এতটুকু নড়চড় হবে না, এতটুকু বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না এই গল্প। কমলা দত্ত না হয় এখন বোধশক্তির বাইরে, কিন্তু আদিনাথ তো আছে, সুকুমারী তো আছে। সুকুমারী বসু আর সেই রামমোহন সেন, হুগলি গার্লস স্কুলের সেক্রেটারি। স্কুল উঠে গেলে কি হবে, স্কুলের সেক্রেটারি তো এখনো সশরীরে বেঁচে। কিন্তু আসল পালা আরম্ভ করার আগে আরো একটু গৌরচন্দ্রিকা আছে, সেইটে করে নি। বহুদিন বিদেশে ছিলাম। বিদেশে থাকবার সময় কলকাতার বন্ধু বান্ধব, সংসার, সমাজ, সাহিত্য সব ভুলেই ছিলাম একেবারে। আমি যে এককালে গল্প লিখতাম কিংবা এককালে আবার লিখব, এসব কথা কখনো মনে উদয় হয়নি। এ কাহিনী আমি আমার সোনাদির কথা বলতে গিয়ে বলেছি, সুতরাং এখানে তা না বললেও চলবে। যা হোক, বহুদিন পরে যখন কলকাতায় ফিরে এলাম তখন দেখলাম এখানে সব আমূল বদলে গিয়েছে। যে বন্ধু বেকার ছিল সে চাকরি পেয়েছে, যে কাপড় ধুতি পরতো সে স্যুট ধরেছে, যে গরিব ছিল সে বড়লোক হয়েছে, যে কুমার ছিল সে বিয়ে করে ফেলেছে, আর সকলের চেয়ে বেশি এলাহি কাণ্ড করে বসেছে আদিনাথ, আমাদের পুরনো বন্ধু, বয়স্য আড্ডাবাজ আদিনাথ। আদিনাথ বিয়ে করেছে বটে, কিন্তু সচরাচর যেমন বিয়ে লোকে করে তেমন বিয়ে নয়। 5-6টি মেয়ের সঙ্গে আদিনাথের সম্পর্ক ছিল জানতাম, এবং 5জনকেই বিয়ে করবে বলে আদিনাথ প্রতিজ্ঞা করেছিল তাও জানতাম। কিন্তু রমা নয়, রমলা নয়, সুতপা নয়, সুপ্রীতি নয়, যার সঙ্গে বিয়ে হবে না বলেই জানতাম সেই সুকুমারীকেই বিয়ে করে বসে আছে আদিনাথ। দেখা হতেই ধরলাম, বললাম, শেষ পর্যন্ত সুকুমারীকেই বিয়ে করলি? আদিনাথ বললে, হ্যাঁ, সুকুমারীকেই বিয়ে করলাম। 4-5টি ছেলে মেয়েও হয়ে গিয়েছে আমার। সবাই আমাকে তোর মতন ওই প্রশ্নই করে, কিন্তু আসল কারণটা কেউ জানে না। বললাম, সুকুমারীকেই শেষ পর্যন্ত তোর পছন্দ হলো? অন্য সকলকে আমি অবশ্য সেই উত্তরটি দিয়েছি, কিন্তু আসল কারণটা আলাদা, সেটা কেউই জানে না। জানে শুধু সুকুমারী আর জানি আমি। আসল কারণটা একদমই আলাদা। বললাম, আসল কারণটা কি শুনি? আদিনাথ বললে, আসল কারণটা হলো কমলা দত্ত। কমলা দত্ত? সে আবার কে? কমলা দত্ত হুগলি গার্লস স্কুলের হেডমিস্ট্রেস। অবাক হয়ে গেলাম। বললাম, তুই থাকিস টালিগঞ্জে আর সেই কোথায় হুগলি, তার সঙ্গে তোর সম্পর্ক হলো কি করে? আদিনাথ বললে, সে অনেক কথা, একদিন সব বলবো তোকে, যা কাউকেও বলিনি। তোরা গল্প লিখিস, আমার ব্যাপারটা ঠিক বুঝতে পারবি। জানিস তো, আমি বাড়ির সঙ্গে সম্পর্ক ছেড়ে আলাদা বাড়ি ভাড়া করেছি। সুকুমারীও খুব খুশি হবে তুই গেলে। ও চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি? কোথাকার? ওই হুগলি গার্লস স্কুলের চাকরি। কমলা দত্তর স্কুলে সুকুমারী চাকরি করতো কিনা। আদিনাথের মুখে যেদিন কমলা দত্তর গল্পটা শুনি, তারপর কয়েক বছর কেটে গিয়েছে। এতদিন যে লিখিনি তারও একটা কারণ আছে। প্রেমের গল্প লিখতে একটু ভয় পাওয়াই স্বাভাবিক, বিশেষ করে কমলা দত্তর প্রেম। যে প্রেম কাছে টানে কিংবা দূরে ঠেলে সে তো সহজ প্রেম। যে প্রেম সৃষ্টি করে না, শুধু ধ্বংস করতে জানে, সেও সহজ প্রেম।
কিন্তু যে প্রেম কাছেও টানে না, দূরেও ঠেলে না, সৃষ্টিও করে না, ধ্বংসও করে না, শুধু দুর্বার গতিতে অমোঘ অমঙ্গলের দিকে অনিবার্যভাবে প্রসারিত হয়, মৃত্যুও নয়, জীবনও নয়, জীবন মৃত এক ভয়াবহ অস্তিত্বের পরিসমাপ্তি হয়, সে প্রেমকে কি প্রেম বলবো? আজও চোখ বুঝলে দেখতে পাই ব্যান্ডেল স্টেশনে নেমে আদিনাথের সেই মাইলখানেক ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়া। খাস কলকাতার মেয়ে সুকুমারী সপ্তাহে 6টা দিন প্রায় বন্দী হয়ে থাকতো স্কুলের বোর্ডিং এ। ঠিক শনিবার বিকেল হতে না হতে গিয়ে হাজির হতো আদিনাথ। আরো দেখতে পাই ব্যান্ডেল স্টেশনের বাঁদিকে প্ল্যাটফর্ম পেরিয়েই রাস্তার উপর একটা মস্ত বড় অশ্বত্থ গাছ, তারই তলায় গোটা 2-3 থার্ড ক্লাস বাক্স ঘোড়ার গাড়ি। আর সকলের চেয়ে স্পষ্ট দেখতে পাই সেই 300 বছর আগেকার সেই ব্যান্ডেল গির্জা, সেই ভার্জিন মেরি, আর বাগানের কোণে সেই শ্যাওলা ধরা উঁচু সিঁড়িগুলো, আর তার উপরে সেই নিরিবিলি চাতাল, সেটাকে ঘিরে কমলা দত্ত, আদিনাথ, সুকুমারী আর রামমোহন সেনের জটিল প্রেম এক অমোঘ অনিবার্যতায় পরিণতি লাভ করেছিল। সহিসরাও চিনে গিয়েছিল আদিনাথকে। প্রত্যেক শনিবার দিন এই বাবু 2:10 লোকাল এসে নামে, তারপর ঘণ্টাখানেক বাদে আবার ফেরে মেয়ের স্কুলের এক দিদিমণিকে নিয়ে। গাড়ির দরজা জানলা ঘুলঘুলি সব বন্ধ করে গল্প করতে করতে আসে ভেতরে। ওপর থেকে সহিসরা দুজনে গলার শব্দটাই শুধু শুনতে পায়, কথা বুঝতেও পারে না, বুঝতে চেষ্টাও করে না। তারপর 4টের সময় কলকাতার লোকালটা ধরিয়ে দিয়েই তাদের ছুটি। যাতায়াত 1.5 টাকা ভাড়া। পাঞ্জাবি পরা বাবুটি পকেট থেকে ব্যাগ বার করে ভাড়া চুকিয়ে দিয়ে তাড়াতাড়ি টিকিট কিনতে স্টেশনে চলে যায়। এমনই চলেছে বছরখানেক কি বছর 1.5। বিশ্বাসী বাবু, টাকাটা বাজিয়ে নেবারও দরকার হয় না, এত চেনা লোককেও কি অবিশ্বাস করতে হবে নাকি? হুগলি মেয়ে স্কুলের নাম ডাক আছে এদিকে। বাপ মায়েরা এখানে মেয়ে দিয়ে নিশ্চিন্ত। দিদিমণিরা সবাই ভদ্র ঘরের মেয়ে, লেখাপড়া জানালো, বলে বর দিদিমণি ভরসাতেই দেওয়া, নইলে আর কি। মেয়েরা স্কুলে ইংরেজি শিখবে, অঙ্ক শিখবে, সেলাই শিখবে, তবু মেম সাহেব হবে না, গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করবে। গেরস্থের মেয়েদের আর কি চাই? যতদিন স্কুলে পড়বে ততদিন ভদ্র আচার ব্যবহার, হিসেব পত্তর, সেলাই ফোড়া, ইংরেজি চিঠিপত্র লিখতে পড়তে শেখা, এইসব। তারপর কারোর বিয়ে হবে শালকে, কারোর বরানগর, কারোর উত্তরপাড়ায়, কারো নিকাশিগঞ্জে, কারোবার দইবাত কলকাতায়। শ্বশুরবাড়ি গিয়ে কেউ যেন না বলে নিরেট গোমুখ বউ, কাল শুনতে হবে তো বাপ মাকে। শ্বশুর শাশুড়ি বলবে, এমন বাপ মা যে একটু লেখাপড়া পর্যন্ত শেখায়নি গো। সেসব অনেক দিন আগের কথা। তখন সুকুমারীও এই স্কুলে চাকরি করতে আসেনি। আদিনাথও শনিবার শনিবার হপ্তা ডিউটি দিতে আসতো না। টিম টিম করে ধুনি জ্বালিয়ে বসে থাকতো স্কুলের আদি আর অকৃত্রিম সেক্রেটারি রামমোহন সেন অ্যাডভোকেট। পাড়ার 5 জন ভদ্রলোকের মেয়ে নিয়ে তিনি স্কুল করেছিলেন একদিন উদ্দেশ্যহীন খেয়ালের বশে। একটা কিছু সমাজ হিতকর যে কাজ করলে 10 জনে ভালো বলবে। পৈতৃক টাকা ছিল প্রচুর, জমি জমা, লাখেরাজ ব্রহ্মোত্তর কোম্পানি, কাগজ, আরো কত কি। শখ করে অ্যাডভোকেট হয়েছিলেন, না হলে খারাপ দেখায় বলে, না হলে 2বার MA পাশ করে বাড়িতে বসে থাকলেই পারতেন, কেউ কিছু বলতো না। কিন্তু আবার আইন পাশ করলেন, অ্যাডভোকেট হলেন। বললেন, আইন জেনে রাখা ভালো, নিজের না হোক পরেরও তো উপকারে লাগতে পারে। তা পরোপকারী লোক বটে রামমোহন সেন মশাই। লোকটা যে পরোপকারী সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিসের দায় পড়েছিল তার স্কুল করবার? আর এই মেয়ে স্কুল, মাইনে তো নামমাত্র, কিন্তু শিক্ষার ব্যাপারে বড় কড়া। দেখে দেখে বেছে বেছে টিচার রেখেছেন। সাজগোজ করা চলবে না, ক্লাসে পান খেতে খেতে পড়াতে পারবে না, গয়না কাটি পড়তে পারবে না গা মুড়ে। গয়না তোমার থাকে থাক, বাইরে কলকাতায় গিয়ে পড়ো, ছাত্রীদের চোখের বাইরে, নইলে ওইসব দেখবে আর শিখবে কেবল। টিচারদের দেখেই তো শেখে তারা। আদিনাথ প্রথম এসেই অবাক হয়ে গিয়েছিল। সুকুমারীর চিঠি পেয়েই তো যাওয়া। লিখেছিল, ব্যান্ডেল স্টেশনে নেমে অশ্বত্থ গাছতলা থেকে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে নিয়ে আসবে, নইলে স্কুলের বোর্ডিং থেকে আমাদের হেঁটে স্টেশনে যাওয়ার নিয়ম নেই এখানে, সেক্রেটারি বারণ আছে। ভারী স্ট্রিক্ট লোক কিনা।
আমার 2টোর সময় ছুটি। আমাদের হেডমিস্ট্রেস কমলা দত্ত, কমলাদির সঙ্গে দেখা করে আমার নামে স্লিপ পাঠালেই আমি চলে আসবো। বেশি দেরি করো না কিন্তু। আদিনাথ বললে, সুকুমারীকে তো চিনিস তোরা, প্রথমে অত দূরে চাকরি নিতে চায়নি, আমার সঙ্গে ঘন ঘন দেখা হবে না বলে প্রথমে আপত্তিই করেছিল। বলে, তুমি কথা দাও শনিবার শনিবার যাবে ঠিক। সুকুমারী সেই আদি যুগের মেয়ে মানুষ। আদিনাথ, সুকুমারী বা আমরা যে যুগে জন্মেছি তখন মেয়ে মানুষের চাকরি করা দূরে থাক, রাস্তায় বেরোনোই ছিল অপরাধ। বাড়ির মেয়েদের নিয়ে থিয়েটার দেখতে গেলে ঘোড়ার গাড়ির জানলা খড়খড়ি এঁটে বন্ধ করে যেতে হতো। কিন্তু সুকুমারীকে সেই যুগে জন্মেও যে চাকরিতে ঢুকতে হয়েছিল সে কেবল বাধ্য হয়ে। আমাদের সকলের বন্ধু তপনের পিস্তুত বোন সুকুমারী। পরের বাড়ি গলগ্রহ হয়ে থাকার চেয়ে যা হোক কিছু করা ভালো, এই হিসেবেই চাকরি করা। কিন্তু কখন কোন ফাঁকে আদিনাথ যে সুকুমারীর সঙ্গে আলাপ পরিচয় করে ফেলেছে, হারালে আপনালে দেখা সাক্ষাৎ করে সে খবর প্রথমে আমরা জানতেই পারি। যখন জানতে পারলাম তখন সম্পর্কের জাল অনেক দূর ভরিয়েছে। তখন হাসতো, বলতো, আদিনাথ ঘটাকে সামলাবে। আমরা জানতাম সুকুমারীর ভাগ্যে অনেক দুঃখ আছে। সুকুমারীর না আছে রূপ, না আছে টাকা। অন্যদিকে আর সবাই যারা ছিল তাদের কাছে সুকুমারী হেরে যেতে বাধ্য। রমার বাবার গাড়ি ছিল, রমলার দাদা মস্ত বড় চাকরি করত। সুতপার আর কিছু না থাক, রূপ ছিল নিজের, সুপ্রীতির গান ছিল শোনবার মতো। এতগুলোর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসার ক্ষমতা আর যারই থাক, সুকুমারীর ছিল না। আদিনাথ বলে, কিন্তু সেই সুকুমারীরই তো জিত হলো শেষ পর্যন্ত। সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। বললাম, সেইটাই তো জানতে চাই, কি করে জিত হলো সুকুমারী। কারণ সুকুমারী মেয়ে মানুষ বলে। মেয়ে মানুষ? আরো অবাক হয়ে গেলাম। এই কথা আর কাউকে বলিনি আজ পর্যন্ত। আদিনাথ বললেন, রমা, রমলা, সুতপা, সুপ্রীতি হয়তো সুকুমারীর চেয়ে বেশি রূপসী, বেশি গুণী। রমা সত্যিই বড় লোকের মেয়ে, ওকে বিয়ে করলে হয়তো খাওয়া পড়ার অভাব হতো না কোনোদিন। রমলা দাদাকে বলে হয়তো আমার একটা ভালো চাকরিও করে দিতে পারত। সুতপা সত্যি সুন্দরী, সন্দেহ নেই, পাশে নিয়ে ঘুরলে 10 জন চেয়ে দেখত। আর সুপ্রীতির মতো গানের গলা কজনের আছে? সব স্বীকার করি, কিন্তু আমি তো তাদের নিয়ে সভায় যাচ্ছি না। আমার যে বউ নিয়ে ঘর করতে হবে রে। বললাম, ঘর কি আর কেউ করছে না? না, কেউ ঘর করছে না। কজন ঘর করছে শুনি? ভালো করে খবর নিয়ে দেখ, সব সংসারে ভাবের ঘরে চুরি চলছে। যারা সত্যি ঘর করছে জানবি তাদের বউরা সবাই মেয়ে মানুষ। মেয়ে মানুষ? তার মানে? আদিনাথ বললে, কমলা দত্ত, যার চরিত্র খাঁটি সোনার মতো পবিত্র, যার স্কুলে মেয়ে দিলে সতী সাবিত্রী হয়ে যাওয়ার আশা থাকে, যার পায়ের গোলালি একমাত্র আমি ছাড়া বোধহয় আর কেউ দেখেনি, অন্য টিচারদের যে মায়ের মতো স্নেহ করে, বোনের মতো ভালোবাসে, স্বামী বিবেকানন্দের ছবিতে প্রণাম করে যে দিনের কাজ শুরু করে, স্কুলে ঝি, ঠাকুর, চাকর, দারোয়ান যার নাম করতে পর্যন্ত অজ্ঞান, সেই কমলা দত্ত, হুগলি গার্লস স্কুলের হেডমিস্ট্রেস কমলা দত্ত পর্যন্ত মেয়ে মানুষ নয়। আমি আরো অবাক হয়ে গেলাম। বললাম, তার মানে? আদিনাথ বললে, যখন আমার বিয়ে হবার মাত্র 3 মাস পরে ছেলে হলো, সবাই নানা কথা বলল। কেউ বলে আমি চরিত্রহীন, কেউ বলে লম্পট, কেউ বলে ডুবে ডুবে জল খেতে গিয়ে ধরা পড়ে গিয়েছি, শেষে নিজের বাড়ি থেকেই তো আমাকে সরে আসতে হলো। কিন্তু মুখে আমি কিছুই বললাম না, আজও বলি না। বলে কেউই বুঝবে না, তবে তোকে বলবো, তুই মানুষের মন নিয়ে কারবার করিস, তুই হয়তো বুঝতে পারবি। বললাম, বল। ওই রমা, রমলা বা সুতপা ওদের বিশেষ কেয়ার করতো না সুকুমারী। কোনোদিন ওদের জন্য কোনো ভয় ছিল না সুকুমারীর মনে। সুকুমারী বলতো, লোকে বলে তুমি নাকি ওদের কাছে বেশি সময় কাটাও, বলে ওদেরই কাউকে নাকি তুমি বিয়ে করবে আমাকে ফেলে। আমি বলতাম, লোকে যা বলে বলুক, তুমি কি বলো? আমি হাসি। কেন হাসো কেন? সুকুমারীর সঙ্গে হয়তো কোনো হোটেলে বসে আমি তখন গল্প করছি।
শনিবার দিন তো ট্রেনে চড়ে আসতাম কলকাতায়, এসে কোনোদিন সিনেমায়, কোনোদিন রেস্টুরেন্টে, কোনোদিন ইডেন গার্ডেনে বসে সন্ধেটা কাটিয়ে আবার শেষ লোকালে পৌঁছে দিয়ে আসতাম ওর বোর্ডিং এ। তারপর আবার ফিরতাম কলকাতার গাড়িতে, ফাঁকা গাড়ি। তখন অত রাত্রে যুদ্ধের সময় গাড়িতে কেউ থাকতো না। সুকুমার এই কথাগুলো ভাবতে ভাবতে আসতাম। আশ্চর্য মনে হতো, সকলের চেয়ে মান মর্যাদায় ছোট হয়েও এমন আত্মবিশ্বাস ওর হলো কেমন করে। সুকুমারী বলতো, নিজের উপর যদি আমার সে বিশ্বাসটুকুই না থাকতো তো তোমার সঙ্গে মিশি কেন? সংসারে আমার কেউ নেই, আমি আত্মীয় কুটুমের বাড়িতে গলগ্রহ। গরমের ছুটির সময় মামার বাড়িতে গিয়ে রোজ আমার সংসারে ভাত রাঁধতে হয়, তোমার সঙ্গে দেখা করবার সময়টুকু পর্যন্ত পাইনি। এসব জেনেও তো তোমার সঙ্গে বছরের পর বছর মিশেছি, তোমাকেও মিশতে দিচ্ছি আমার সঙ্গে, সে কি ভাবছো নেহাতি মিছিমিছি? তারপর খানিক থেমে আবার বলতো, মামার বাড়িতে নিজের একখানা আলাদা শোবার ঘর পর্যন্ত আমার নেই জানো। এখানে স্কুলের বোর্ডিংয়েও আমরা সব টিচারেরা একসঙ্গে এক ঘরে শুই। নিজের বলতে কোনোদিন আমার কিছু ছিল না, নিজের ঘর, নিজের সংসার, নিজের রান্নাঘর, কিছুই না। এখনো নিজের বলতে আমার কিছু নেই, এক তুমি ছাড়া। এখন এই যে নির্ভরতা, এই ধরনের মনোভাব, এ আমার কাছে সত্যিই নতুন লাগতো। রমা, রমলা বা সুতপার কাছে আমি ছিলাম প্রায় একটা অলংকারের স্বামী। গয়না মেয়েদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় শুধু নয়, অপরিহার্যও বটে। কিন্তু বলতে গেলে আবার বাহুল্য তো। অভাবের সময় গয়না বেচেও তো পেট চালাতে হয়, কিন্তু সুকুমারীর কাছে আমি ছিলাম একেবারে তার অঙ্গ প্রত্যঙ্গের মতো অবিচ্ছেদ্য। আমাকে বাদ দিয়েও কিছু ভাবতেও পারত না। মনে আছে, কথায় বার্তায় সুকুমারী যখন তখন আমার ভবিষ্যৎ না বলে বলতো আমাদের ভবিষ্যৎ। বলতো, আমাদের এখন থেকে কিছু টাকা জমাতে হবে কিন্তু। আমি নয়, আমরা, আমার নয় আমাদের। আমাকে জড়িয়েছিল ওর ভবিষ্যৎ, আমাকে কেন্দ্র করেই ওর স্বপ্ন, কল্পনা, যা কিছু সব। ওর সম্মান আমারও সম্মান, ওর অপমান আমারও অপমান। কিন্তু ওর বহু বচন ছিল আমাদের দুজনের মধ্যেই কেবল সীমাবদ্ধ। তৃতীয় জনের আশঙ্কা ওর ছিল না বলতে গেলে, তাই সে আশঙ্কার আমলও দিত না ও একেবারে। সুতরাং এইসব বিবেচনা করে শনিবার দিনটা সুকুমারীর জন্য আমাকে সংরক্ষিত রাখতেই হতো। সপ্তাহে আর কটা দিন আর যার কাছেই কাটাই, শনিবার দিনটা আমাকে সুকুমারীর সঙ্গে কাটাতেই হবে। ভালোবাসার আকর্ষণ আমার ছিল কি ছিল না, বা কতটুকু ছিল সে আমি ভাবি। কর্তব্য, সহানুভূতি বলেও তো একটা জিনিস আছে, সেই আকর্ষণেই আমি যেতাম। জিজ্ঞেস করতাম, কোনোদিন বিশ্বাসঘাতকতা করেও তো ফেলতে পারি। সেদিন সুকুমারী বলতো, তুমি করবে বিশ্বাসঘাতকতা? তাহলে আমি মেয়ে মানুষ হয়েছি কেন? বলতাম, মেয়ে মানুষ কি তুমি একলাই? রমা, রমলা, সুতপা, সুপ্রীতি, ওরাও তো মেয়ে মানুষ। সুকুমারী বলতো, আমি যেমন করে তোমায় চিনি ওরা কি তেমনি করে তোমায় চেনে? আমার মতো করে ওরা কি তোমায় চায়? সত্যি বলো তো। তারপর খানিক থেমে বলতো, কমলাদি কি বলে জানো? কমলাদি? হ্যাঁ, আমাদের স্কুলের হেডমিস্ট্রেস কমলা দত্ত। কমলাদি বলে, স্বামী বিবেকানন্দ বলতে, পয়সা থাকলে দারিদ্র্যের ভয় আছে, রূপ থাকলে বার্ধক্যের ভয় আছে, গুণ থাকলে দোষের ভয় আছে, জ্ঞান থাকলে অজ্ঞানের ভয় আছে, পেলে হারাবার ভয় আছে। আর আমার আমার তো কিছুই নেই, তাই আমার ভয়ও নেই কিছুতে। জিজ্ঞেস করতাম, কমলা দিকেই বুঝি তোমার সবচেয়ে ভয় সুকুমারী? ভয়? ভয় কেন হতে যাবে? বরং বলতে পারো ভক্তি। অমন মেয়ে মানুষ আমি আমার জীবনে দেখিনি, সত্যি। খুব সুন্দরী বুঝি? মোটেই না, বরং কুশ্রী বলা চলে। তবে কমলাদির সঙ্গে দুদণ্ড মিশলে তার আর রূপের কথা মনেই পড়ে না। কমলাদি বলে, আমাকে রূপ দেননি ভগবান, বেঁচেছি ভাই। কবে রূপের টানে কেউ অত বিয়ে করে ফেলতো, তখন আর এই ছাত্রী পড়ানো হতো না। ছোট ছেলে মেয়েদের পড়িয়ে যে আনন্দ পাই, বিয়ে করে সংসার করে কি তাই পেতাম? কমলা দত্তকে তখনও দেখিনি, সুকুমারীর মুখেই তার প্রশংসা শুনতাম। চায়ের দোকানে, সিনেমায়, যখন যেখানে গিয়েছি সুকুমারী কথায় কথায় কমলা দত্তের কথা পারত। সুকুমারী একদিন বললে,
এই দেখো, আজ মামার বাড়ি যাবো বলে এসে তোমার সঙ্গে কাটালাম। কমলাদি জানতে পারলে কিন্তু রাগ করবে। বললাম, কিন্তু কমলাদিরও তো একদিন বিয়ে হবে। বিয়ে হবে কে বললে? বিয়ে হবে না? বিয়ে হলে স্কুল চালাবে কে? রামমোহন সেন মশাই আমাদের সেক্রেটারি একদিন এই স্কুলে এনে ভর্তি করিয়ে দিয়েছিলেন, গরিবের মেয়ে বলে। 1 পয়সা মাইনে লাগতো না। তখন কমলাদির বয়স কত আর, 4 কি 5? তখন ছিল মাত্র একটা টিনের চালা। এই দোতলা বাড়িও ছিল না, টিচারদের বোর্ডিংও ছিল না। ওই সেক্রেটারি নিজে পড়াতেন তখন মেয়েদের। তারপর কমলাদি এলো আর স্কুলে বরাত খুললো। নইলে আমি কি এখানে চাকরি পেতাম? না তুমি হপ্তায় হপ্তায় 4-5 টাকা খরচ করে রেলের টিকিট কেটে কলকাতা ছেড়ে প্যান্ডেলে আসতে আমার জন্যে? সে আদি ইতিহাস কিছু শুনেছি সুকুমারীর কাছে, আর পরে যখন কমলা দত্তর সঙ্গে পরিচয় হলো তখন তার কাছেও শুনেছি। রামমোহন সেন ওখানকার বনেদি বড়। ডাবল এম এ আর বিএল প্র্যাকটিস না করে মেয়ে স্কুল করলেন। পাড়ায় পাড়ায় গিয়ে হাত জোর করে বললেন, আপনাদের 5 জনের সহযোগিতাতেই আমাদের স্কুলের সাফল্য নির্ভর করছে। আপনারা আমার সহযোগিতা করলেই আমি কৃতার্থ হব, আর কিছু নয়। প্রথমে কেউ ছিল না সঙ্গে, 2-1 জন দয়া করে বাড়ির মেয়েদের স্কুলে পাঠিয়ে দিলেন। 4-5 ছাত্রী আর একটা টিনের চালা। রামমোহন সেন মশাই নিজের পয়সায় বই স্লেট কিনে দিয়েছেন প্রথম প্রথম, বিস্কুট লজেন্সের লোভ দেখিয়েছেন, পুজোর সময় পুতুল খেলনা কিনে দিয়েছেন। তখনও কমলা দত্ত আসেনি। কমলা দত্ত তখন বোধহয় সবে জন্মেছে কিংবা জন্মায়নি। বাঘ নিঃসন্দেপুরে পানা পুকুরের ধারে গোলাপাতার ঘরে শহর আর সদর থেকে দূরে এক পরিবারে মেয়ে হলো একটা। শাঁখও বাজেনি, উলুও কেউ দেয়নি, কাঁসর ঘন্টাও বাজায়নি কেউ তার আবির্ভাবকে উপলক্ষ করে। নেহাতি একটা মেয়ে, অবাঞ্ছিত। বাপ ছিল না বাড়িতে। নিশুতি রাতের দুর্ঘটনা। 3 ক্রোশ দূর থেকে দাই এসে নাড়ি কেটে দিয়েছিল। মায়েরও প্রায় যায় যায় অবস্থা। এতদিন পরে যদি বা হলো একটা, তাও আবার মেয়ে। কেঁদেই ফেলেছিলেন তিনি। যন্ত্রণায় যতটা না কেঁদেছিলেন তার চেয়ে বেশি কেঁদেছিলেন ক্ষোভে, দুঃখে আর অপমানে। তারপর হুট করে একদিন বাপ এসে হাজির হলো। হুট করে যাওয়ার মতোই ছিল তার হুট করে আসা। জিজ্ঞেস করলে, কটার সময় হলো? সব শুনে বললেন, মিথুন লগ্নে জন্মালো, তা মেয়ের মুখ মিষ্টি হবে তো। মা বললেন, কিন্তু কি, বাঁচবে তো? বাপ বললে, মেয়ে তোমার কাজের হবে খুব, 10 জনে সুখ্যাতিও করবে, সবাই ভালোবাসবে। তবে তবে কি গো? শাস্ত্রে আছে, মিথুন রাশিতে শনি থাকলে জাতক বন্ধন যুক্ত হয়। তার উপর রবি দৃষ্টিও রয়েছে পুরোপুরি। তাতে কি হয় গো? ঠান্ডা প্রকৃতির মন হবে, 5 জনে মান্যগণ্য করবে, ধর্ম ভয় থাকবে, কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু জীবনে সুখ পাবে না কখনো তোমার মেয়ে। আগে আগে বাড়িতে এলে কখনো বা 5-7 টাকা এনে দিত মায়ের হাতে। থাকতো, খেত 2-4 দিন বাড়িতে, গুম হয়ে বসে থাকতো কদিন, আর দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবত। পাড়া কারোর সঙ্গে দেখা হলে কেউ যদি জিজ্ঞেস করতো, খুড়ো যে? খুড়ো বলতো, হ্যাঁ এই এলাম। কেউ হয়তো তখন প্রশ্ন করলো, কোথায় ছিলে গো একদিন? খুড়ো বলতো, তার সংসারে থাকবার জায়গার কি অভাব আছে ভাইপো, তামাম দুনিয়াটাই যে তার। কিন্তু এবার এবার পালাবে কি করে খুড়ো? খুড়ো বলতো, কোথায় পালাবো ভাইপো, তার রাজ্যে কোথাও পালিয়ে যাওয়ার কি উপায় আছে? পেছনে পেছনে চন্দ্র সূর্য তোমার পিছু নেবে না, পালিয়ে কোথায় তুমি যাবে? কিন্তু এবার তো খুড়ির মেয়ে হয়েছে, এবার যেন আর কোথাও যেও না তুমি, বুঝলে? বাবা মাকে জিজ্ঞেস করতো, ঘরে কাঁদে কে? কে আবার, খুকি? বড় কাঁদুনে স্বভাব হয়েছে তো, বলে আকাশের দিকে চাইতো বাবা। মা বলতো, তা হোক, ছোটবেলায় যত পারে কেঁদেনি, বড় বয়সে কেবল হাসবে তাহলে। ভালো ভালো, কাঁদলে কুম্ভ কাঁপনি হয়, না কাঁদলে কুলকুণ্ডলিনী জাগবে কেন? ভালো ভালো, কাঁদাই ভালো, ভাগ্যবতী মেয়ে তোমার। কিন্তু আবার একদিন বলা নেই কওয়া নেই উধাও হয়ে যায় মানুষটা। রাত্রিবেলা জেগে উঠে মা হাতটা খপ করে ধরে ফেলেছে, বললে, হে এত রাত্রিরে কোথায় যাচ্ছ কিলকুলে?
বাইরে যাচ্ছি। ফিরে আসবে এক্ষুনি? না, আবার আমার ডাক এসেছে। কিন্তু মেয়েকে মানুষ করবে কে? মেয়ের কথা তুমি আমি ভাববার কে? যার ধন সেই দেখবে। কি খাওয়াবো, কি পড়াবো? দুধের মেয়ে, একবার বলে যাও। বাবা বললে, তুমি আমি তো নিমিত্ত মাত্র গো। তোমাকে আমাকে যে খাওয়াচ্ছে সেই খাওয়াবে পড়াবে। বলে সেই যে বাপ চলে গেল, আর কসপিন কালও এলো না। এতদিন মাঝে মাঝে তবু একবার আসতো, বাড়িতে দুদণ্ড থাকতো। এবার মেয়েই হলো কাল। বন্ধনই মায়া, মায়ার বন্ধন বড় বন্ধন। সেই বন্ধন থেকে একেবারে মুক্তি হলো, কিন্তু কথাগুলো তার অক্ষরে অক্ষরে ফলে গেল শেষ পর্যন্ত। রামমোহন সেন মশাই তখন স্কুল করেছেন হুগলিতে। পাড়ার 5 জন পরোপকারী তার কাছে গিয়ে সব বৃত্তান্ত বললে। দুঃখী মা, বাপ নিরুদ্দেশ, এমন বিপদে আপনি ছাড়া আর কার উপরই বা ভরসা, ইত্যাদি ইত্যাদি। রামমোহন সেন বললেন, তা থাকুক। থাকা মানে থাকা, খাওয়া, পড়া, লেখাপড়া করা সব। যার ধন সেই দেখল। বাপ নিরুদ্দেশ, মা রইল গায়ে কেবল নিমিত্ত মাত্র গর্ভধারিণী হয়ে। বাঘ নিশুন্দিপুরের মাটির সঙ্গে সেই শেষ সম্পর্ক কমলা দত্তর। রামমোহন সেন 7 পুরুষের বড়লোক। বিরাট পৈতৃক জমি জমা, ক্ষেত খামার, কাছারি, সেরেস্তা। অমন 7,000 বেরিয়ে যায় একদণ্ডে, আবার 17,000 ফিরেও আসে তক্ষুনি। মোটা সোটা ফর্সা স্বাস্থ্যবান সুপুরুষ চেহারা, বাঁ হাতে একটা সোনার নাম লেখা তাবিজ। 13-14টা ছেলে মেয়ে, গোল গাল, আহ্লাদি বুক, ঘরের ভেতর। তার গা ভরা গয়না, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, ঘর ভরা বই, বাড়ি ভরা ছেলে মেয়ে, আর সিন্দুক ভরা টাকা। খাও দাও, আনন্দ করো, দিয়তাং ভুজ্জাতাং ভাব। কিন্তু ভারী কড়া লোক, নিয়ম কানুন বাঁধা সব দিকে। সকালবেলা 6টার সময় সকলের ঘুম ভাঙতে হবে, আর ওদিকে রাত 10টার পর আলো নিভতে হবে বাড়িতে। সকাল 7টায় যেমন নিজের কাছারি ঘরের টেবিলে চা আসা চাই, তেমনি দুপুর 12টায় চাই রান্না বাড়িতে ভাত খাওয়ার ডাক। তা সেই স্কুল কমিটির জরুরি মিটিংই থাক, আর ভবরাজ্য ডুবেই থাক। ঘড়িতে যদি দেখেন 12টা বাজতে 5, তো বলেন, আমি তাহলে উঠি এখন। উঠি বললে আর কেউ তাকে বসাতে পারবে না। স্বয়ং শিবেরও সাধ্যি নেই আর খানিকক্ষণ তাকে আটকে রাখেন। তখন যাবেন অন্দরমহলে। খেতে বসলে পাশে দাঁড়িয়ে পাখা করবে একজন, আর একজন দেখিয়ে দেবে, এটা অরহর ডাল, ওটা মুগে। জিজ্ঞেস করবেন, ওই পদ্ম কাটা বাটিতে ওটা কি? আগে আলু বড়ির ঝাল। বেশ বেশ। পাথর বাটিতে কিসের অম্বল? লাউই। সব জানা হলে তবে এক এক করে খেতে শুরু করবেন। বলবেন, রুই মাছটা কে রেঁধেছে আজ? এই সংসারের একটা কোণে একদিন কমলা দত্ত এসে উঠল। আরো 13-14টা ছেলে মেয়ে ছিল বাড়িতে। তাদের সংখ্যা আর একটা বাড়ল। সমুদ্রে 1 ফোঁটা জল, কেউ জানতেও পারলে না। আর অত যে কাঁদুনে মেয়ে কমলা দত্ত, সেও বাড়িতে এসে ঠান্ডা হয়ে গেল সব দেখে শুনে। স্কুলে পাড়ার আর 5 জন মেয়ের সঙ্গে পরে এক কোণে বসে, আবার নিঃশব্দে গিয়ে বাড়িতে ঢুকে। ছোটবেলাতেই জীবনের চরম আঘাত পেয়ে যেন থতমত খেয়ে গিয়েছে মেয়েটা। কোন কোণে কখন বেড়ে উঠেছে সে, বড় হয়েছে সে, কেউ টেরই পায়নি। এত যে রাশবাড়ি সাবধানী করা লোক রামমোহন সেন, তিনিও পর্যন্ত লক্ষ্য করেননি ফ্রক ছেড়ে কবে কমলা দত্ত শাড়ি পরেছে, চুলে খোঁপা বেঁধেছে, গায়ে ব্লাউজ দিয়েছে। হঠাৎ একদিন নজরে পড়ে গেল রামমোহন সেনের। অবাক হয়ে গেলেন। বললেন, কে তুমি? কমলা দত্ত বাড়ির মধ্যেই ঢুকছিল। বলে, আমি। নাম কি তোমার? কমলাবালা দত্ত। বাঘ নিঃসন্দেপুরে কমলা দত্ত? কেমন পড়াশোনা হচ্ছে তোমার? লজ্জায় কমলা দত্ত ভালো করে কথাই বলতে পারলে না। কিন্তু হঠাৎ এক অঘটন ঘটে গেল সংসারে। রামমোহন সেনের আহ্লাদি বউ হঠাৎ সেদিন ডেকে পাঠালেন নিজের বসবার ঘরে। আদর করে খাওয়ালেন, অন্য ঘরে শোবার বন্দোবস্ত করলেন। আলমারি থেকে বার করে দিলেন কয়েকটা ভালো ভালো দামি শাড়ি। বললেন, এগুলো এখন থেকে পরো মা, তুমি, তোমার বয়স হচ্ছে। আর বাড়িতে পড়াবার ভারটা নিলেন কর্তা নিজে।
বাঘ নিঃসন্দেপুরের স্বপ্ন ভেঙে কমলা দত্ত তখন থেকে জ্ঞান বিজ্ঞানের কুটিল পথে চলতে শুরু করল। রামায়ণ আর মহাভারত, ব্রতকথার পাঁচালী, পাটিগণিত আর স্বাস্থ্য সোপান, ইতিহাস আর ভূগোল, এই হলো তার দিবারাত্রের ব্রত। রামমোহন সেন বললেন, এমনই করে সাধনা করলেই তবে একদিন মানুষ হতে পারবে, বুঝলে? আরো বললেন, আমি স্কুল করেছিলাম পুতুল তৈরি করবার জন্য নয়, মানুষ তৈরি করবার জন্যে। তুমি মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষের চেয়ে তোমার কাছে মনুষ্যত্বের দাবি আমার এতটুকু কম নয়। 10 জনে যেন তোমার যশগান করে, 10 জনে যেন তোমার শ্রদ্ধা করে, সম্মান করে, এমন ব্যবহার করবে, এমন চালচলন করবে, এমন জীবন যাপন করবে। বিলাসিতা বা ভোগ বাসনাও তো দুদিনের, ওতে অবসাদ আছে, কিন্তু শিক্ষার যে আনন্দ, জ্ঞানের যে দীপ্তি, তা সারা জীবনই অম্লান থাকে। খাঁটি সোনায় যেমন কলঙ্ক ধরে না, জ্ঞান হলো তেমনই খাঁটি সোনা। স্বামী বিবেকানন্দকে স্মরণ করো, তার কথাগুলো অনুধ্যান করতে চেষ্টা করো, তবেই জীবন সার্থক হবে। এই হলো সূত্রপাত। তারপর মাইনর স্কুলের সব কটা ধাপ ওঠা যখন শেষ হয়ে গেল, তখন আর ক্লাস নেই। কমলা দত্ত বললে, এবার আমি কি পড়ব? রামমোহন সেন বললেন, পড়ার কি শেষ আছে? আরো পড়তে হবে তোমায়, আরো বড় হতে হবে, আরো জ্ঞান, আরো আলো। তোমার জন্য আমি ওই স্কুলকে হাই স্কুল করব, চিঠিপত্র লেখা চলছে। হাই স্কুল না করলে আর চলছে না, মেয়েও অনেক বেড়ে গিয়েছে। শুধু হাই স্কুল করলেই হয় না, টিচারদের থাকবার খাবার ব্যবস্থাও করতে হয়। তখন বোর্ডিং হলো, নতুন বাড়ি, কাগজে বিজ্ঞাপন দিয়ে নতুন টিচার আনা হলো। চারিদিকে পর্দা ঘেরা বাড়ি, বাইরে থেকে মেয়েদের পা পর্যন্ত যেন কেউ দেখতে না পায়, একেবারে পুরোপুরি পর্দা স্কুল। বছরে বছরে এক এক ক্লাস করে বেড়ে বেড়ে যেবার ফার্স্ট ক্লাস হলো, সেইবারই প্রথমে ম্যাট্রিক পরীক্ষা দিলে কমলা দত্ত। রামমোহন সেন মশাই স্কুলের লাইফ সেক্রেটারি, নিজে তদারক করে মেয়েদের কলকাতায় সঙ্গে করে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে এলেন। পাশ করল কমলা দত্ত। রামমোহন সেন মশাই কমলা দত্তকে সেই স্কুলেরই হেড মিস্ট্রেস করে দিলেন। প্রাইভেটে আইএ বিএ সব পরীক্ষা দিয়ে দিলেন রামমোহন সেন। কমলা দত্ত বললে, এবার পড়া তুমি ছেড়ো না তা বলে, আমি ও স্কুলকে এবার কলেজ করব। আমার বহুদিনের স্বাদ মানুষ তৈরি করব। তোমাকে আমি নিজের মনের মতো করে গড়ছি। তুমি হবে প্রিন্সিপাল, লেডি প্রিন্সিপাল। কেন, ভয় হচ্ছে? পারবে না? ঠিক এই সময় কাণ্ডটা ঘটল। জমজমাট হুগলি গার্লস হাই স্কুলের তখন চারিদিকে সুখ্যাতি। উত্তরপাড়া, বাঁশবেড়িয়া, সিঙ্গুর, দ্বারবাসিনী, গোসাই মালিপাড়া, দীঘা, পান্ডুয়া, চুচুড়ো থেকে পর্যন্ত মেয়েরা আসে। তাদের জন্য থাকবার হোস্টেল আছে, আগাগোড়া পর্দা, পর্দা দিয়ে ঘেরা হোস্টেল, বোর্ডিং সব। মেয়েরা হোস্টেল থেকে বেরিয়ে স্কুলে পড়তে আসে, কেউ দেখতে পায় না। মস্ত বড় কম্পাউন্ড, 30 বিঘে জমি নিয়ে স্কুলের এলাকা, চারদিকে জেলখানার মতো লতা পাতায় বেড়া দেওয়া পাঁচিল। ভেতরে বেড়াও, হাওয়া খাও, দোলনায় দোল খাও, পুকুর, মন্দির, বাগান সব পাবে। নৈবেদ্যের কলার মতন স্কুলের মাথার উপর শুধু সেক্রেটারি রামমোহন সেন, একমাত্র পুরুষ, আর তার নিচেই তার একমাত্র বিশ্বস্ত প্রতিনিধি কমলা দত্ত। স্কুল কমিটি একটি আছে বটে, কিন্তু সে কেবল নামে। সেক্রেটারির হাতের মুঠোর মধ্যে সব। লাটাই ধরে থাকেন রামমোহন সেন, কিন্তু স্কুলের সঙ্গে তার সম্পর্ক শুধু কমলা দত্তের মাধ্যমে। স্কুলের এলাকার ভেতরে কমলা দত্তই প্রধান, কমলা দত্তই সর্বে সর্বা। পুকুরের জলে সাবান কেচেছে কেউ, ঠিক দেখে ফেলেছে কমলা দত্ত। বাগানের ফুল ছিঁড়েছে কেউ, ঠিক ধরে ফেলেছে কমলা দত্ত। ম্যাত্রানি ঝাড় দিতে গাফিলতি করেছে, কমলা দত্তর কাছে ঠিক তখনই বকুনি খেতে হয়েছে। ভোরবেলা সকলের আগে উঠে সারা চৌহদ্দিটা নিঃশব্দে একবার ঘুরে আসে। কোথায় কে অনিয়ম করেছে, কে বেআইনি করেছে, নোংরা করেছে, ঘর দোর উঠোন সব দিকে স্নেহ সতর্ক দৃষ্টি দিতে হয় তাকে। কমলা দত্ত হাসতে হাসতে বলে, কাল বিকেলবেলা বাগান ঝাড় দিতে বুঝি ভুলে গিয়েছিলে কালুর মা? কিংবা বলে, রাত্রি 12টা পর্যন্ত তোর ঘরে আলো জ্বলছিল কেন রে প্রীতি? রামমোহন সেন বলেন,
এবার ভাবছি মেয়েদের সপ্তাহে একদিন রান্না শেখা ক্লাস করব। তোমার কি মত কমলা? রামমোহন সেনের নিজের অন্দরমহলেও তখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আহ্লাদি বউ আরো আহ্লাদি হয়েছে, ছেলে মেয়েদের বিয়ে থা হয়ে গিয়েছে, নাতিপুতি হয়েছে। তবু দেখে মনে হয় এখনো যেন কচি খুকিটি, এখনো গয়নার দোকানের ক্যাটালগ নিয়ে বসে বসে নতুন গয়নার প্যাটার্ন খোঁজেন। বলেন, আজ সকালে কাঁটা চচ্চড়িটা কে রেঁধেছিল গা ঠাকুরজি? বিকেলবেলা বিছানায় আড়মোড়া খেতে খেতে বলেন, আজ তোরা চা দিবি না নাকি রে? খেয়ে শুয়ে ঘুমিয়ে থাকলেই চলবে আমার? গা ধোয়া চুল বাঁধা কিছু হয়নি যে রে এখনো। গা ধুতে যাওয়ার আগে কানের গায়ের গয়নাগুলো আলমারিতে তুলে রাখেন, আবার এসে চাবি খুলে পড়েন। বলেন, আর পারি নে বাপু কাজের ঠেলায়, খেটে খেটে গতর গেল আমার। গতর কিন্তু তার বরাবরই ঠিক আছে। এখন অবশ্য এ বাড়িতে কচ্ছিত কদাচিৎ আসা হয় কমলার। কমলা দত্ত যখন এই এতটুকু 5 বছরের মেয়ে, সেই সময় থেকেই দেখে আসছে। তবু সেক্রেটারির কাছে নানা কাজে তো আসতে হয় তাকে মাঝে মাঝে। তখন মাসিমার সঙ্গে একবার দেখা করে যায়। আহ্লাদি মাসিমা বলেন, ও মা, কমলা মেয়ে যে, বলি কার মুখ দেখে উঠেছিল লো আজ? কমলা দত্ত বলে, কেন মাসিমা, আমি তো সময় পেলেই আসি। তা তোর স্কুলের বাড়ি হলো নতুন, হেডমাস্টারনি হলি, মাইনে বাড়লো, মাসিমা দেখি এখন মনে থাকবে? বিনি এসেছিল শ্বশুর বাড়ি থেকে, বলছিল কমলাদির খুব নাম হয়েছে, নাতনিকে তোর স্কুলে ভর্তি করে দেবে বলছিল। বলছিল কমলাদির কাছে পড়লে তবে মানুষ হবে আমার মেয়ে। কমলা দত্ত বললে, বিনিরা কেমন আছে সব মাসিমা? আহ্লাদি মাসিমা বললেন, এই তো আসছে চোত মাসে ছেলে হবে বিনি, কাঁচা সাদে এসেছিল, তা একটা বিচে আর গড়িয়ে দিল 15 ভরি সোনা। তার বানিয়ে 22 টাকা নিলে গলা কেটে। বললাম 8 পৌড়ে হাত তো তোর দুটো, এটাও পড়িস মাঝে মাঝে। তা তুই এবার তো হেডমাস্টার নি হলি, এবার একটা গয়না গড়া, গলাটা যে ন্যাড়া ন্যাড়া লাগে। কমলা দত্ত বললে, না না মাসিমা, মাস্টারদের দেখলে আবার মেয়েরাও তো শিখবে ওইসব, আমাদের ওসব ন্যাড়া থাকাই ভালো। আহ্লাদি মাসিমা গালে হাত দিলেন। ও মা, তুই বলিস কি? তা বলে মাস্টারনি হয়েছিস বলে কি মনে স্বাদ আহ্লাদ নেই নাকি? মাস্টারনি হয়েছিস বলে চিরকাল মাস্টারনি থাকতে হবে? বিয়ে থাক। কমলা বললে, না মাসিমা, সেন মশাই ওসব পছন্দ করেন না। তারপর থেমে বললে, আর তাছাড়া আমাদের স্কুলের এত নাম যে চারদিকে, সে তো ওই জন্যেই। আর আমি যদি হেডমিস্ট্রেস হয়ে গয়নাগাটি পরে থাকি তো স্কুলে অনেক গরিব মেয়ে আছে, তারা যে মনে কষ্ট পাবে মাসিমা। আহ্লাদি মাসিমা বললেন, ঠিক কথা বলেছিস মা, ঠিক কথা। কর্তা নিজে তোকে ছোটবেলা থেকে গড়ে পিটে মানুষ করেছে, হবেই তো। কর্তা নিজেও লেখাপড়া নিয়ে থাকতে ভালোবাসে, তোকেও ঠিক সেই রকম তৈরি করেছে মা। আমি গুরুজন হই, আমি আশীর্বাদ করছি তোর স্কুল আরো বড় হোক। 2টো পাস দিয়েছিস, এবার আরো একটা পাস দে, তোর নাম যশ হোক। আর কি বলবো, কিন্তু মাসিমাকে ভুলিস নে যেন। তা আজকে এখানে 4টি খেয়ে যাস, জানিস? কমলা বললে, না মাসিমা, আজকে মাফ করো। কেন রে, আজকে মাংসের কোরমা হয়েছে 4টি গরম ভাতের সঙ্গে। মাংস আমি খাই না তো মাসিমা। সে কি, মাংস খাওয়া আবার ছাড়লি কবে? সে কবে ছেড়েছি। তাছাড়া আমাদের হোস্টেলে কড়াইশুটি দিয়ে কপির ডালনা হয়েছে আজ। রাত্রে আমি বেশি খাই না মাসিমা, 2খানা রুটিতেই আমার পেট ভরে যায়। ও মা, এই বয়সেই এত কম খাস? আমার তো বাবু 8খানা না হলে পেট ভরে না রে। বেশি খেলে যে ঘুম পায়, পড়াতে গেলে কেবল ঘুমে চোখ ঢুলে আসে। আহ্লাদি মাসিমা তাকিয়ায় হেলান দিয়ে বললেন, অত পড়িস নে বাচ্চা, পড়ে পড়ে চেহারা কালি হয়ে যাচ্ছে তোর, শেষকালে জামাই এলে তখন। এ কথার পর কমলাকে পালিয়ে আসতে হয় মাসিমার কাছ থেকে। সেক্রেটারির সামনে বসে কিন্তু তখন আবার অন্য কথা শুনবার পালা। সেক্রেটারি রামমোহন সেনের কাছারিতে বিরাট টেবিলের সামনে বসে কমলা দত্ত আবার অন্য মানুষ। রামমোহন সেন যেন জাদু জানেন, যেমন করে বেদেরা সাপকে বশ করে, এও যেন তেমনি। সেক্রেটারির কাছে থাকতেই যেন ভালো লাগে কমলা দত্ত। সেক্রেটারি হ্যাঁ বললেই কমলা হ্যাঁ বলে, তিনি না বললেই কমলাকে না বলতে হয়। সেক্রেটারি কথার প্রতিধ্বনি মাত্র যেন সে। সেক্রেটারি প্রশ্ন করেন, আবার সেক্রেটারি উত্তর দেন।
ভালো ভালো কথা, সব সদ উপদেশ। কমলা দত্ত শুধু শুনে যায়। কমলা দত্তর উত্তর যেন তিনি আশাও করেন না। সেক্রেটারি বলেন, মনের মতো কাজ কাকে বলে বলো তো কমলা? কমলা কিছুই উত্তর দেয় না। রামমোহন সেন বলেন, মনের মতো কাজ আমরা তাকেই বলি যে কাজের সঙ্গে আমাদের মনের যোগ আছে, যে কাজের সঙ্গে বাধ্যবাধকতার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে আমাদের আনন্দের আর পরিতৃপ্তির সম্বন্ধ, তাই না? এবারও কমলা দত্ত কোনো উত্তর করে না। সেক্রেটারি আবার বলেন, সেই মনের মতো কাজ পেলে তো মূর্খেরাও করতে পারে, তার মধ্যে আর বাহাদুরিটা কি বলো? কমলা আস্তে একটু মাথা নেড়ে শুধু বলে, হ্যাঁ। কিন্তু তোমার কাছ থেকে আমার অনেক আশা কমলা। তোমাকে আমি মনের মতন করে গড়ে তুলতে চাই। আমি চাই সব কাজকে তুমি নিজের মনের মতন করে নেবে। এই স্কুলের কাজের মধ্যেই, এই মেয়েদের শিক্ষা দেওয়ার মধ্যে থেকেই নিজের আনন্দের খোরাক, পরিতৃপ্তির মশলা খুঁজে নেবে। তুমি সাধারণের মতো জীবনযাপন করতে আসনি। তোমার কর্তব্য আরো অনেক বড়, তোমার দায়িত্ব আরো অনেক অনেক উঁচু। জোয়ানো বার্কের কথা মনে করো, সিস্টার নিবেদিতার কথা স্মরণ করো। কথাগুলো বলে সেক্রেটারি অনেকক্ষণ কমলা দত্তর দিকে এক দৃষ্টে চেয়ে থাকেন। কমলা তখন মুখ নিচু করে নখ দিয়ে জুতোর চামড়া খুঁটছে। সেক্রেটারি বললেন, এবার যাও। ঘোড়ার গাড়ি বাইরে দাঁড়িয়েই ছিল। কমলা দত্ত আস্তে আস্তে ফাইলগুলো হাতে নিয়ে গাড়িতে উঠে জানলার খড়খড়ি বন্ধ করে দিলে। প্রীতি বলে, আজকে আমি হাফ ডে ছুটি চাই কমলাদি। কমলা নিজের ঘরে কাজ করতে করতে মুখ তুলে বলে, দরখাস্ত করেছিলে নাকি? কই মনে পড়ছে না তো। প্রীতি বলে, হাফ ডে ছুটি, তারও আবার দরখাস্ত করতে হবে? তাহলেই বা হাফ ডে, স্কুলে ডিসিপ্লিন নেই জানো না? সেক্রেটারি এসব পছন্দ করেন না। সেক্রেটারি বুঝি সব? তুমি কেউ নও? তুমি তো হেডমিস্ট্রেস কমলাদি, তোমার কোনো ক্ষমতা নেই তা বলে? কমলা গম্ভীর গলায় বলে, তর্ক করো না প্রীতি, যা বলছি শোনো। অন্য সময় যখন স্কুলে ঘন্টার বাইরে হোস্টেলে বসে সবাই মিলে গল্প করে, কমলা দত্ত বলে, তোমরা অন্য স্কুলের সঙ্গে তুলনা করো না ভাই। পয়সা নিয়ে যারা পড়ায়, লেখাপড়া শেখাবার নামে যারা ব্যবসা করে, তাদের কথা আলাদা। এখানে লেখাপড়া শেখানোটা উপলক্ষ, মনুষ্যত্ব শেখানোটাই বড়। আমাদের সেক্রেটারি তো সেই কথাই আমাকে বলেন। স্বামী বিবেকানন্দর কথা মনে করে দেখো, ব্রহ্মচর্যের স্ত্রী পুরুষের প্রথম ধর্ম। আজ তোমরা হাসতে পারো, কিন্তু জোয়ানো পার্কের কথা মনে করে দেখো তো, সিস্টার নিবেদিতার কথা মনে করে দেখো তো। এক এক সময় রাত্রে বিছানায় শুতে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দর ছবির সামনে প্রণাম করতে করতে অনেকক্ষণ আপন মনে ভাবে কমলা দত্ত। সারা জীবন সে সেক্রেটারির কাছে কৃতজ্ঞ। বাপ মা মরা গরিবের মেয়ে, সেই বাঘ নিঃসন্দিপুরের পানা পুকুর আর ম্যালেরিয়ায় একদিন হয়তো মরেই যেত সে। বাবার কথা মনে পড়ে না, চেহারা দেখলেও চিনতে পারবে না সে আজ। লোকে বলে তিনি নাকি ছিলেন মুক্ত পুরুষ, জীবন মৃত্যুর সুখ দুঃখ আনন্দ বেদনা সব অতিক্রম করে সমস্ত কিছু জয় করেছিলেন। কিন্তু সেক্রেটারি বলেন, নিজের মুক্তি নিয়ে কি হবে? নিজের মুক্তি কামনা সেও তো এক ধরনের মহাস্বার্থপরতা। কমলা দত্ত ভাবে, বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসবার আগে অনেকক্ষণ ধরে অনেক কথা চিন্তা করে। একদিন স্কুল আরো অনেক বড় হবে। এই হোস্টেলের বাড়ির ছাদে উঠলে যেদিকে চাইবে কেবল দেখা যাবে বাড়ি আর বাড়ি, মেয়েদের বোর্ডিং, মেয়েদের স্কুল, মেয়েদের সেলাই শেখার জন্য মেশিনের পর মেশিন বসে গিয়েছে চারিদিকে। ঘর ঘর শব্দ আসছে কানে। উত্তর দিকে মেয়েদের জন্য স্কুলের নিজস্ব ডাক্তারখানা, হাসপাতাল। তারপর পূব দিকে গেলেই দেখা যাবে ঘেরা বাগানের সামনে মেয়েদের ব্যায়াম শিক্ষার ঘর, তার পাশেই বিরাট লাইব্রেরি, পৃথিবীর যত বই, ভালো ভালো ধর্মগ্রন্থ, শিক্ষার সব রকম সরঞ্জাম ভর্তি। তারপর ডান দিকে ঘুরলেই দেখা যাবে বিজ্ঞানের ঘর, মস্ত বড় ল্যাবরেটরি, কেমিস্ট্রি আর ফিজিক্সের, বটানি আর জুলজির যন্ত্রপাতি আর মিউজিয়াম। তারপর বাপাস দিয়ে সোজা চলে যাও, লাল সুরকির পথ, দুপাশে লম্বা লম্বা ঝাউ গাছ,
সামনে চাইলেই নজরে পড়বে মিটিং হল। মস্ত বড় বড় সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দেখতে পাবে ভেতরে বিরাট হল। হলের চারদিকে বড় বড় ছবি টাঙানো। প্রথমেই সিস্টার নিবেদিতার, তারপর জোয়ানো পার্ক, তারপর দময়ন্তী, লোপামুদ্রা, গার্গী, মৈত্রেয়ী, সাবিত্রী, সীতা থেকে শুরু করে ম্যাডাম কুরি, সরোজিনী নাইডু, কেউ আর বাদ থাকবে না। মাঝে মাঝে এই পৃথিবীর সব দেশ থেকে জ্ঞানী গুণীরা আসবেন বক্তৃতা করতে। কত ইউনিভার্সিটির কত ভাইস চ্যান্সেলর আসবে। তারা কমলা দত্তকে দেখে অবাক হয়ে যাবে, বলবে, আপনারই নাম কমলা দত্ত? নাম শুনেছি বটে আপনার। পাশে সেক্রেটারি রামমোহন সেন মশাই দাঁড়িয়ে থাকবেন, বলবেন, সিস্টার নিবেদিতার আদর্শেই আমি একে গড়েছি। বড় আদর্শ, বড় চিন্তা, বড় লক্ষ্য থাকলেই একদিন বড় হওয়া যাবে। সেক্রেটারি বলেন, শিক্ষা বলতে তো কতগুলো শব্দ শিক্ষা নয়, মনের নানা শক্তিগুলোর বিকাশকেই বলে প্রকৃত শিক্ষা। সেই শিক্ষাকেই আদর্শ বলে, ধ্যান জ্ঞান বলে মেনে নিয়ে কমলা দত্ত এগিয়ে চলেছে। সিদ্ধি একদিন তার হবেই। মেয়েরা ভক্তি যেমন করে, আবার ভয়ও তেমনি করে কমলা দত্তকে। বাগানে খেলা করতে করতে হঠাৎ যদি কারো নজরে পড়ে যায়, সব ঠান্ডা, বলে, ওই রে, বড়দিদিমণি আসছেন। বড়দিদিমণি কিন্তু কিছুই বলেন না, বকেনও না, বরং মাথায় হাত বুলিয়ে দেন, বলেন, বেশ বেশ খেলছো তোমরা, কিন্তু মন দিয়ে লেখাপড়া করছো তো? কিংবা হয়তো কারো চিবুকে হাত দিয়ে বলেন, তুমি কোন ক্লাসে পড়ো মা? মেয়েটি ভয়ে জড়সড় হয়ে উত্তর দেয়। বড়দিদিমণি বলেন, বেশ লক্ষ্মী মেয়ে তো, বানান করো তো মা, আত্মোৎসর্গ। মেয়েটি টপাটপ বানান করে ফেলে। বাহ, বেশ, বড় হলে আত্মোৎসর্গ করতে পারবে তো মা? পরের জন্যে, দেশের জন্যে, দশের জন্যে। আরেকজনের কাঁধে হাত দিয়ে হাসতে হাসতে বলেন, তোমার নাম ঠিকই মা? সুমিতা। বাহ, বেশ নাম, কিন্তু নামের মানে জানো তো? তুমি সকলের বন্ধু, তুমি কারোর সঙ্গে ঝগড়া করবে না, কারোর ভালোতে হিংসে করবে না, তবেই তোমার বাপ মায়ের দেওয়া নাম সার্থক হবে, বুঝলে? রোজই ক্লাস বসার পর চারিদিকে একবার করে তদারক করতে বেরোয় কমলা দত্ত। কোন ক্লাসের ছাত্রীরা গোলমাল করছে, কোন ক্লাসের টিচার ফাঁকি দিচ্ছে। তারপর এসে বসে নিজের রুমে। বিরাট রুম। সিস্টার নিবেদিতার একটা ছবি এই ঘরেও টাঙানো। সেক্রেটারিয়ের টেবিলটার সামনে বসে চিঠিপত্রের ফাইল নিয়ে কিছুক্ষণ বসতে হয়। ছাত্রীদের অভিভাবকরা আসেন। ফ্রি শিপ করবার আবেদন। 4 মাস মাইনে বাকি পড়েছে। বইয়ে প্রকাশক, স্কুলে বই ধরাবার অনুরোধ। সকলের দাবি, সকলের উপরোধ, অনুরোধ, আবেদন নিবেদন শুনতে হয়। সকলের সঙ্গেই বিনীত ভদ্র ব্যবহার। সকলেই আবার একে একে নমস্কার করে চলে যায়। ভারী খুশি হয় কমলা দত্তর ব্যবহারে। চারিদিকে সুখ্যাতি ছড়িয়ে পড়ে। বলে, ভারী সাদাসিধে মানুষ তো, দেখুন ভালো মানুষ আছে বই কি সংসারে, নইলে সংসার চলছে কেন মশাই? অভিভাবকেরা বলেন, আপনার কাছে মেয়ে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারি বলেই তো স্কুলে দেওয়া, নইলে মেয়ে স্কুল কি আর নেই? কাছেই তো রয়েছে, সেখানে মাইনেও কম, বাড়ির কাছেও হয়, তবু। সুকুমারী তখন বরানগরের ললিতা স্মৃতি বালিকা বিদ্যালয়ে চাকরি করত, কিন্তু ভালো লাগতো না জায়গাটা। কলকাতাটা কাছে হতো বটে, আদিনাথের সঙ্গে ঘন ঘন দেখা করবার সুবিধেও ছিল প্রচুর, মাইনেও খারাপ নয়, 65 টাকা মাইনে, ডিয়ারনেস অ্যালাউন্স ছাড়া। কিন্তু বনিবনা হতো না হেড মিস্ট্রেসের সঙ্গে। ভারী ঠেকারের লোক, কাউকেই মানুষ বলে মনে করেন না। 3 দিন কামাই করলে একদিনের মাইনে কাটা যায়। বলতেন, একটু লিবার্টি পেলেই আপনারা কেবল মাথায় ওঠেন দেখেছি। সুকুমারী বলে, জ্বর হয়েছিল, যদি বলেন তো ডাক্তারের সার্টিফিকেট আনতে পারি। আদিনাথ সেদিন যেতেই সুকুমারী বলে, তুমি একটা অন্য স্কুল দেখো, এখানে ভালো লাগে না আমার। হুগলির এই স্কুলটার খবর আদিনাথই দিয়েছিল। চাকরি খালির বিজ্ঞাপন বেরিয়েছিল কাগজে, তাই দেখে দরখাস্ত করে দিয়েছিল আদিনাথই। সুকুমারীর আর কে আছে? মামা, মামাতো ভাইয়েরা আছে বটে, কিন্তু পিসিমার মেয়ের জন্য তাদের অত ভাবনার সময় নেই।
সুকুমারীর আত্মীয় কুটুম্বদের সম্পর্কের নৌকোতে বুঝি একটা মস্ত ফুটো ছিল কোথাও, কারোর নজরে পড়েনি, এমনকি সুকুমারীর নিজের নজরেও পড়েনি। নজরে পড়েছিল কেবল আদিনাথের। আদিনাথই এসে সেই ফুটোটা একদিন নিঃশব্দে আবিষ্কার করলে। তারপর সেই ফুটো দিয়েই সুকুমারীর জীবনে প্রবেশ করে একেবারে সর্বে সর্বা হয়ে উঠল। সুকুমারীর জামা কাপড় কিনতে হবে, সঙ্গে যেতে হবে আদিনাথকে। সুকুমারীর চাকরির দরখাস্ত, ছুটির দরখাস্ত, সুকুমারীর অসুখের সময় ডাক্তারের কাছে যাওয়া, সুকুমারীর জন্য স্নো, ক্রিম, পাউডার কেনা, যাবতীয় কাজ আদিনাথের। নতুন স্কুলে চাকরির দরখাস্ত পাঠানো আগেই হয়ে গিয়েছিল। তারপরে ইন্টারভিউ দিতে যাওয়ার দিন আদিনাথই সঙ্গে করে নিয়ে গেল। এর আগে ব্যান্ডেল স্টেশনে কখনো আসেনি দুজনের কেউই। হুগলি গার্লস হাই স্কুল। সকাল 9:30 খেয়ে দিয়ে নিয়ে হাজির হয়েছে দুজনে। সুকুমারী বলল, তুমি কখনো এসেছো এদিকে আগে? আদিনাথ বললে, আমার আসবার কখনো দরকারই হয়নি। তুই? দুজনেই নতুন, কিন্তু নাম করা স্কুল, চেনবার অসুবিধে হবে না। খান 3-4 ছ্যাকরা ঘোড়ার গাড়ি অশ্বত্থ গাছের তলায় দাঁড়িয়ে সবারই জন্য অপেক্ষা করছিল। একজন সহিস বললে, আয়ে বাবু, আয়ে মাইজি, নতুন গাড়ি, হাওয়া উড়িয়ে ছুটবো। আদিনাথ বললে, আমি বসে আছি ওয়েটিং রুমে, তুমি বরং ঘুরে এসো। শেষ পর্যন্ত সুকুমারী একলাই গেল। আজও আদিনাথের মনে আছে ব্যান্ডেল স্টেশনের ধূসর প্ল্যাটফর্মের ওপর সারা দুপুরটা কাটাতে সেদিন কটা সিগারেট তাকে খেতে হয়েছে, একটার পর একটা। তখনও সুকুমারী আসে না। 2-1টা ট্রেন আসে, খানিকক্ষণ ব্যস্ততা বাড়ে, আবার ট্রেন চলে গেলেই নিঝুম। পান, বিড়ি, সিগারেটের দোকানি আবার দোকানের ঝাঁপ বন্ধ করে শুয়ে শুয়ে ঘুমোয়। উল্টো দিকে প্ল্যাটফর্মের উপরে কেবল জঙ্গল। জঙ্গলের শ্যামল বিস্তৃতির দিকে চাইলে চোখ জুড়িয়ে যায়। একটা কাঠের বেঞ্চিতে বসে যখন প্রায় ক্লান্তিতে ঘুমিয়ে পড়বার অবস্থা, তখন এলো সুকুমারী হাসতে হাসতে। আদিনাথ বললে, হাসছো যে? চাকরি হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি চাকরি না করতে চাইলেও ওরা ছাড়বে না আমাকে। তার মানে? সুকুমারী বললে, চাকরি আমারই হলো, আর কারোর হলো না। ছাড়তেই চায় না আমাকে, বলে অনেক দূর থেকে এসেছেন, খেয়ে দিয়ে যাবেন একেবারে। তা তুমি খেয়েই এলে নাকি? বারে, তুমি না খেয়ে বসে আছো আর আমি বুঝি খেতে পারি? আমার তো মন পড়ে রয়েছে এখানে। তা খেয়ে এলেই পারতে। ওই দেখো, তুমি রাগ করলে তো। আমি কি দেরি করেছি ইচ্ছে করে? ইন্টারভিউ কখন হয়ে গিয়েছে, চলে আসবার সময় বলতে গিয়েছি, ছাড়বে না। বলে একটু দাঁড়ান, এখানে খেয়ে যাবেন। অনেক কষ্ট করে ছাড়ান পাওয়ার জন্য বললাম, আমার সঙ্গে একজন আছেন। আদিনাথ বললে, ওরা জিজ্ঞেস করলেন না কে? জিজ্ঞেস করলে বই কি, আমি বলবো কেন? আমি এড়িয়ে গেলাম। ভারী ভালো লোক কিন্তু হেডমিস্ট্রেস। এমন মিষ্টি মানুষটি যেন মায়ের মতন। সবাই খুব সুখ্যাতি করলে ওর। স্কুলের সব টিচাররাও প্রশংসা করতে লাগলো। ওরা বললেন, আপনার কোনো অসুবিধে হবে না এখানে। আমাদের সেক্রেটারি তো ব্যবসা করবার জন্য স্কুল করেননি। আমরা চাই একদিন বাংলাদেশে, শুধু বাংলাদেশে কেন, ভারতবর্ষের মধ্যে এখানে এই ব্যান্ডেলে মেয়েদের একটা ইউনিভার্সিটি গড়ে উঠুক। সামনের এই জমি দেখছেন, চারপাশের যা সব জমি দেখছেন, সব স্কুলের সম্পত্তি। সেক্রেটারি স্কুলের নামেই দিয়ে দিয়েছেন। সুকুমারী বললে, সামনে অনেক ফাঁকা জমি পড়ে আছে দেখলাম। আদিনাথ জিজ্ঞেস করলে, হেডমিস্ট্রেসের নাম কি? কমলাবালা দত্ত। কমলা দত্ত সুকুমারীকে বলেছিল, ওই দেখুন, ওইখানে হবে আমাদের দরবার হল। পৃথিবীর নানা দেশ থেকে বড় বড় লোক এসে ওইখানে বক্তৃতা দেবেন। ভেতরে বড় বড় অয়েল পেন্টিং টাঙানো থাকবে শুধু মহিলাদের। পৃথিবীর যত মহিয়সী মহিলা, দময়ন্তী, লোপামুদ্রা, গার্গী, মৈত্রেয়ী, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, সীতা, সাবিত্রী, ম্যাডাম কুরি, সিস্টার নিবেদিতা, সরোজিনী নাইডু, সকলের। আর ওই যে দেখছেন পূব দিকে খালি জায়গা পড়ে আছে, ওইখানে হবে কেমিস্ট্রি, ফিজিক্স আর জুলজির ল্যাবরেটরি আর মিউজিয়াম। আপনারা আসুন। সেক্রেটারি বলেন, শিক্ষা মানে তো গোটা কতক শব্দ শেখা নয় শুধু, মানুষের হৃদয়, মন, মস্তিষ্কের সমস্ত শক্তিগুলোর বিকাশের নামই প্রকৃত শিক্ষা। আমাদের সেক্রেটারিকে দেখলেন তো, মেয়েদের শিক্ষার জন্য উনি কি চেষ্টাই না করছেন। এই এতটুকু একটা টিনের চালা থেকে আজ শুধু ওরই একার চেষ্টায় এই এত বড় হয়েছে।
তাই চারদিকে এত নাম ডাক। সুকুমারী বললে, কিন্তু সবাই যে বলছিলেন আপনার চেষ্টাতেই হয়েছে। আমার কথা ছেড়ে দাও ভাই, আমি কতটুকু জানি, কতটুকু পড়াশোনা করেছি। নিজের বাপ মা তো ছিল না, পরের বাড়িতে থেকে। আপনার কে কে আছে ভাই বাড়িতে? আমারও নিজের বাপ মা কেউ নেই, দূর সম্পর্কের কেবল মামা মামিমা। তাহলে আপনার সঙ্গে আমার খুব ভাব হবে ভাই। আপনিও তো দেখছি বেশি বিলাসিতা পছন্দ করেন না। বিলাসিতা খুঁড়বো যে পয়সা কোথায়? সুকুমারী বললে। কমলা দত্ত বললে, কেন, পয়সা থাকলেই বুঝি বিলাসিতা করতেন? ভালো করে ভেবে দেখবেন, বিলাসিতার মধ্যে কোনো সুখ নেই। তাহলে যাদের নাম করলাম, ওই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ম্যাডাম কুরি, জোয়ানা পার্ক, সিস্টার নিবেদিতা, ওরা সেবার পথ বেছে নিতেন না। তাছাড়া মনের মতো কাজ পেলে তো মূর্খেরাও করতে পারে, তার মধ্যে আর বাহাদুরিটা কি? কিন্তু সব কাজকে নিজের মনের মতন কাজ করে তোলাই তো মহত্বের পরিচয়। অন্য টিচারদের সঙ্গেও দেখা হয়েছিল, সবাই বেশ হাসি খুশি, বেশিরভাগই সুকুমারীর মতো দুস্থ, চাল চলন পোশাক পরিচ্ছদ সাদাসিধে। একজন বললেন, চলে আসুন আপনি, এখানে তো হোস্টেল খরচ ফ্রি, খাওয়ার জন্য শুধু মেসিং চার্জ দিতে হয়, তা কোনো মাসে 13 টাকা, কোনো মাসে 15, তার বেশি নয়। আর এখানে বায়োস্কোপ থিয়েটারের তো বালাই নেই, শুধু রাস্তায় হেঁটে বেড়ানোর নিয়ম নেই, এই যা, বেরোলে গাড়ি করতে হবে। আসুন আপনি, আপনার মা নেই, কমলাদি মায়ের মতো আদর করবেন, দেখবেন। আজকের মতো শেষ করলাম বিমল মিত্রের লেখা উপন্যাস মিথুন লগ্ন। ভালো লাগলে লাইক করবেন, জানাবেন। আর আরেকবার বলছি, আমার চ্যানেলের অন্যান্য গল্প উপন্যাসগুলিও কিন্তু আপনারা শুনে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।